পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, পাল্টা জবাবে ভারতীয় ৫ যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইসলামাবাদের। চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। দেশবাসীর প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। এবারের ঈদুল আজহায় ১০ দিনের ছুটি। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন। এবং বজ্রপাতে কিশোরগঞ্জে ৩ শিক্ষার্থী সহ ৪ জন নিহত। সুনামগঞ্জ ও ঝিনাইদহে আরও ৩ কৃষকের প্রাণহানি। স্বাগত জানাচ্ছি এশিয়া নিউজের সাথে আছি আমি সাবিকুন এম হোসেন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ৪ মাস চিকিৎসা নেয়ার পর লন্ডনে থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সকালে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন ২ পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। পরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে গতকাল দুপুরে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। সেখানে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। দেশবাসী, দলের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বেগম খালেদা জিয়া কৃতজ্ঞতা জানিয়েছেন বলেও জানান তিনি। কাউসার আহমেদের রিপোর্ট। দীর্ঘ ৪ মাস পর লন্ডন থেকে রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাড়ির সামনে হাজার হাজার মানুষ তাকে স্বাগতম জানিয়েছেন। কয়েক স্তরে নিরাপত্তা দেওয়া হলেও নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস আটকাতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত মানব ঢাল তৈরি করে তাকে বাসায় পৌঁছে দেন বিএনপির নেতাকর্মীরা। আজকে তারা এই আশা এবং তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের আশা মানুষের মধ্যে সাহস যোগাবে, মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে। দলের মাথা উনি দলের অনুপ্রেরণা। আসলে আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত। আমরা আশা করছি যে দল পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে এবং ভালো কিছু হবে। উনি সুচিকিৎসা পাননি, তারপরও কিন্তু একজন আপসী নেত্রী হিসেবে একটিবারের জন্য কোনো আপোষ না করে গণমানুষের অধিকার, স্বাধীনতা এবং গণতান্ত্রিক বাংলাদেশ পুনরুদ্ধারের জন্য উনি সংগ্রাম করে গিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার পুরোটাই রাজনৈতিক, প্রত্যেকটা এলিমেন্ট রাজনৈতিক ফিগার। তো সুতরাং আমাদের দল সমৃদ্ধশালী হবে আমি মনে করি। ম্যাডাম ফিরে আসায় বাংলার মানুষের গণতন্ত্র আমরা আশা করি আজ এক ধাপ এগিয়ে যাচ্ছে। মায়ের মতো এই মহিষী নারীর জন্য সমগ্র বাংলাদেশ অপেক্ষা করবে আনন্দে এবং সবাই ওনার সুস্থতা কামনা করবে, এটাই তো সহজ। বাসায় ঢোকার পর বিএনপির চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ। সকাল 10:40 খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা 11:20 নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি। দীর্ঘদিনের ব্যবহৃত নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেছেন খালেদা জিয়া। আরও তার পেছনে রয়েছেন 2 ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান। এদিকে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হলে রাস্তার 2 পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
এবার পবিত্র ঈদুল আজহায় সাধারণ ছুটি সহ মোট 10 দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মানুষ। গতকাল দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার 10 দিনের ছুটি সমন্বয়ে আগামী 17 ও 24 মে সরকারি অফিস খোলা থাকবে। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়াও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় দেশের চলমান পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বজ্রপাতে কিশোরগঞ্জে 3 শিক্ষার্থী সহ সারা দেশে 7 জনের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নিহতরা সবাই নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় ঝড় বৃষ্টির কবলে পড়ে বজ্রঘাতে গুরুতর আহত হন 3 জন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকেও ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়া মিঠা মইনে কটুমিয়া গরু আনতে হাওড়ে গেলে বজ্রঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয়। এছাড়া সুনামগঞ্জের হাওড়ে ধান কাটতে গিয়ে একজন কৃষকও ঝিনাইদহে আলাদা 2 স্থান তীব্র খরা ও অনাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের গত 2 সপ্তাহে 10 থেকে 15% আম ঝরে পড়েছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, আমের গুটি ঝরে পড়া রোধে অতিরিক্ত সেচ দিতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। এদিকে আম ঝরে পড়া রোধে বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিনিধি মোহাম্মদ হানিফ মেহমুদের তথ্য ছবিতে জানাচ্ছেন রাশদ আকন। বাগানে গাছের নিচে পড়ে আছে আম, যা আর কয়েকদিন পরই বাজারজাত করার কথা ছিল, কিন্তু গত 2 সপ্তাহের তীব্র খরায় ঝরে পড়ছে এসব আম। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের প্রায় সব আম বাগানেরই চিত্র এমন। চলতি মৌসুমে 95% গাছে মুকুল আসলেও তাপদাহ ও কুয়াশার কারণে গুটি এসেছে কম। চাষিরা বলছেন, এপ্রিল মাস শেষ হলেও চলতি মৌসুমে দেখা নেই বৃষ্টির, ফলে বোটা শুকিয়ে ঝরে পড়ছে আমের গুটি। নলকূপ বসিয়ে বাগানে সেচ দিতে গিয়ে দেখা দিয়েছে ভূগর্ভস্থ পানির সংকট, পাশাপাশি বেড়েছে খরচও। যে কীটনাশকটা ব্যবহার করতেছি এটা তো অনেক খরচ বেশি, হ্যাঁ, এই কারণে আর আমরা সেচের পানি দিয়ে অনেক খরচ। এই জন্য আমরা আশঙ্কা করছি কি যে আমাদের যে ফলন আছে বর্তমানে, এই ফলন থেকে আমরা যারা আম চাষি আছি আমরা সব ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাব। এই অনাবৃষ্টির কারণে যে ক্ষতিটা হচ্ছে কৃষকদের, এটা আসলে পুষিয়ে নেওয়ার কিছু নাই, এবং পুষাতে গেলেই সেচ দিতে হচ্ছে, এটা অনেক খরচের ব্যাপার, সবাই এটা পাচ্ছে না। তো আশা করি এই ব্যাপারে সরকারের একটু উদ্যোগ নেওয়া উচিত। আম আমাদের অনেক নষ্ট হয়ে যায়, এটাকে প্রক্রিয়াজাত করার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা সরকারের সহযোগিতা চাইব। খরায় ফলন বিপর্যয় ঠেকাতে বাগানে অতিরিক্ত সেচ ও পানি স্প্রে করার পরামর্শ স্থানীয় কৃষি বিভাগের। আবহাওয়ার পূর্বাভাস বলছে যে আগামী 28 তারিখের পরের থেকে আবার হয়তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে যদি বৃষ্টিপাত হয় তাহলে আমাদের আমের জন্য ভালো হবে। তবে এইভাবে তাপপ্রবাহ চললে আমাদের কৃষকদেরকে এটা পরামর্শ যে তারা যেন নিয়মিত সেচ দেয়, অথবা সন্ধ্যাবেলা গাছের জন্য নর্মাল পানি যেটা আছে সেটা স্প্রে করতে পারে, অথবা প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মিশিয়েও যদি স্প্রে করতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিছুটা ড্রপিংটা কিছুটা কমে যাবে। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধার জামালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি শফিউজ্জামান সুমন, জামালপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি শামসুজ্জামান একরাম সহ আরও অনেকে। এ সময় জাহাঙ্গীর আলমের ছেলে বলেন, আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীরা পূর্ব শত্রুতার জেরে তাদের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
গাজীপুরের শ্রীপুরে পার্টনার ফিল্ড স্কুলের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। উপজেলার পার্টনার ফিল্ড স্কুলের শিক্ষার্থীদের মাঝে সমাপনী ক্লাস শেষে সনদ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার সুমাইয়া সুলতানা বন্যার সভাপতিত্বে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাজীপুর অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস। পার্টনার প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম পরিচালিত হচ্ছে। গ্রামের প্রান্তিক কৃষকদের জন্য ব্যতিক্রমী স্কুল হলো পার্টনার ফিল্ড স্কুল। গাজীপুরের শ্রীপুরে টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষা দিতে এসে 2 ভুয়া শিক্ষার্থী আটক হয়েছে। মঙ্গলবার শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ট্রেড 2 বিষয়ের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। আটকরা জৈনাবাজার আদর্শ কারিগরি স্কুল অ্যান্ড কমার্শিয়াল ইনস্টিটিউটের পরীক্ষার্থী হাইউল ইসলাম ও রানা মোল্লার প্রক্সি পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা খাতুন জানান, গোপন খবরের ভিত্তিতে পরীক্ষা চলাকালে ওই 2 শিক্ষার্থীকে আটক করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পরীক্ষা কেন্দ্র থেকে 2 ভুয়া শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। নিউ প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল লিমিটেডের বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গাজীপুরের শ্রীপুরা উপজেলার মাওনা প্রশিকা মোড়ে হাসপাতাল ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাসপাতালের কর্পোরেট ম্যানেজার নাজমুল হাসান অভিযোগ করেন, ডক্টর নসুর আক্তার বিভিন্ন সময়ে গাজীপুর ও ঢাকার অন্য হাসপাতালে রোগীদের পরীক্ষা করাতে উৎসাহিত করেন, যা অনেক রোগীর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করত। রোগীদের ভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে একাধিকবার আলোচনার চেষ্টা করলেও তিনি কোনো সদুত্তর দেননি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অপপ্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে, যা দুঃখজনক। গাজীপুরের কাপাসিয়ায় নবযাত্রা ও সমৃদ্ধি সংস্থার উদ্যোগে মাদক নির্মূলে করণীয় শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সভাপতি শাহাদাত হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লেখক ও কলামিস্ট মোহাম্মদ বাদশাহ আবদুল্লাহ। সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার সদস্য SM ফরিদ সহ অনেকে। প্রধান অতিথিদের বক্তব্যে মোহাম্মদ বাদশাহ আবদুল্লাহ বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণ ও শিশু কিশোরদের উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্য রেখে মাদক নির্মূলের বিকল্প নেই। এ বিষয়ে সমাজের সচেতন মহলকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ SR কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর আব্দুর রহিম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের রংপুর দিনাজপুর জোনের সভাপতি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর দিনাজপুর জোনের সেক্রেটারি জিল্লুর রহমান সহ আরও অনেকে। সিরাজগঞ্জ চলন বিলের তারাশে উন্নত জাতের হাঁস বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে উন্নত জাতের হাঁস বিতরণ করা হয়। তারাশ উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলামের সভাপতিত্বে ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ বাদল মিয়া, এশিয়ান টিভির চলন বিল প্রতিনিধি মির্জা আব্দুর রব বুলবুল অ্যান্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ডক্টর জুবাইদা রহমান এবং শর্মিলা রহমানের আগমন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা স্বাগত জানিয়েছে। এ সময় উত্তরা পশ্চিম থানার পক্ষে দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন। দক্ষিণখান থানার নেতৃত্ব দেন দক্ষিণখান বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ হেলাল তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন মহিউদ্দিন সোহাগ, রাজা ইঞ্জিনিয়ার, মিজানুর রহমান, এবি সিদ্দিক সহ আরও অনেকেই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরায় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানীর রাজপথ। খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ঢাকা জেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী খোরশেদ আলমের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে রাজধানীতে এক আনন্দ র্যালি বের করেন। এতে অংশ নেয় কয়েক হাজার নেতাকর্মী। আমাদের কৃষি। কুষ্টিয়ায় চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে সেচ, সার ও কীটনাশকের খরচ বেশি হওয়ায় ভালো দাম নিয়ে শঙ্কায় চাষি। চলতি মৌসুমে জেলায় ৩৫,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বিঘা প্রতি ২৫ থেকে ২৭ মণ ধান মিলবে বলে প্রত্যাশা জেলার কৃষি বিভাগের। হাসিবুর রহমান রিজুর রিপোর্টে জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতাগড়িয়া বিলের এমন সবুজের সমারোহ জেলার প্রায় সবখানেই। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ, সময়মতো সার ও পানি সরবরাহ পাওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে খরচ বেশি হওয়ায় ভালো দাম পাওয়ার শঙ্কা কৃষকের। ধান এবার ধান ২০ মণ করে ফলন হয়েছে, সব বাচ্চার দাম ২০ মণ করে ফলন পায় সব মাঠে। এখন তো ধান ভালোই হয়েছে, এখন আর খারাপ হয়নি এই বছরটা বাম্পার ফলন হয়ে গেছে, এখন আর অসুবিধা নাই। কৃষি বিভাগ বলছে জেলায় এবার ৩৫,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আর ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,৫০,০০০ মেট্রিক টন। ফলন ভালো হওয়ায় এবার কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি অস্থির চালের বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলেও প্রত্যাশা এই কর্মকর্তার। অন্যবারের তুলনায় এবার ফলনটা ভালো হবে এবং পাশাপাশি ধানটা যখন পুরো মৌসুম উঠবে তখন এই ধানের মৌসুমের সরবরাহের ফলে তখন হয়তো বাজারে ধানের চাহিদাটা বেশি হবে এবং আশা করা যায় তখন চালের দামটা কমে আসতে পারে। প্রতি বছর বোরো মৌসুমেই ধান ওঠার সাথে সাথে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগীরা কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনে মজুত করে চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করে। এর ফলে কষ্টার্জিত এই ফসলের ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হন কৃষকরা। বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। যে কারণে এবার কঠোর নজরদারি থাকবে সরকারের, এমনটাই প্রত্যাশা সবার। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮। পাল্টা জবাবে ভারতীয় ৫ যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইসলামাবাদের। চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। দেশবাসীর প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। এবারে ঈদুল আজহায় ১০ দিনের ছুটি। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন। এবং বজ্রপাতে কিশোরগঞ্জে ৩ শিক্ষার্থী সহ ৪ জন নিহত। সুনামগঞ্জ ও ঝিনাইদহে আরও ৩ কৃষকের প্রাণহানি। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।